ভান্ডার শূন্য, 14 কোটি টাকা কেস রেখে গেছিলাম, এই ভান্ডার শূন্য পরে ওইটা পাকা করতে নাকি 70 লক্ষ টাকা লাগে। সাহস করে একটি পয়সা যেখানে স্থিতি ছিল না পৌরসভার, শুধু দুর্গা পূজা এবং ভক্তবৃন্দ যেন সঠিকভাবে চলতে পারেন সেই জন্য সাহস করে এই 70 লক্ষ টাকার টেন্ডার করে ফেললাম এবং 7 দিনের মধ্যে পূজা শুরু হওয়ার আগে রাতে দিনে থেকে শুধু পূজাটা নির্বিঘ্নের জন্য এই রাস্তাটি করে আমি প্রমাণ করেছি ইচ্ছা থাকলে উপায় হয়। নিজেরা যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের অনেক ভালো কাজ হয়। পারতে চাই না, আমি কাজের মানুষ, দলের উঠতে উঠে আমার কাজের অভিজ্ঞতা অতীতে ছিল। গত 2টা দুর্গা পূজা আপনারা লক্ষ্য করেছেন, অনেকে ভেবেছিল গত বছর দুর্গা পূজা করা যাবে কিনা, কারণ থানায় পুলিশ নাই, পুলিশের মনোবল ভেঙে কান হয়ে গেছে। তারপরে অজানা আতঙ্ক। আমার প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান, এইবারও গত বছরের অভিজ্ঞতা নিয়ে আমরা দুর্গা পূজাটাকে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। এটার সকল কৃতিত্বের অংশীদার আমরা যারা মাঠের ময়দানে ছিলাম, যারা সহযোগিতা করেছি, সকল মানুষ আমরা এই কৃতিত্বের অংশীদার। এককভাবে আমরা কেউ কৃতিত্বের দাবি করছি না, তবে এটার পিছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমরা অনুরোধ করি, এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়, অনেক ভুল সিদ্ধান্ত অনেক সময় আমরা আবেগে নেই। 3বার আমি আপনাদের সেবক ছিলাম, কোনো দল কোনো ধর্মের ব্যারিকেড আমাকে আটকে রাখতে পারেনি। যদি ভবিষ্যতে আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় আমি কাজ করার সুযোগ পাই, আমি প্রমাণ করব অন্যরা যা পারে নাই আমি তা পারি। এটা কর্ম দ্বারা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এই সেই কালীবাড়ি অনেক চেষ্টা করেছি, অশোক মাধব রায় এটার সাক্ষী। কিনা চক্রান্ত, এখানে যেন আমরা ভালো কিছু না করতে পারি, সনাতন ধর্মের মানুষ যেন আমাদেরকে আশীর্বাদ না করে, ভালো না বাসে, সেজন্য দূরে দূরে রাখা হয়েছে। আল্লাহ সর্বশক্তিমান, সবকিছুর ঊর্ধ্বে। আজকে আমরা মাঠে যারা চক্রান্ত করেছিলেন তারা অনেকে নিজের বাড়িতে নেই, নিজের এলাকায় নেই, অনেকে আবার নিজের দেশেও থাকতে পারেন নাই। এটাই হচ্ছে যে যেটা কাজ করবে সেটা তার দুনিয়াতেই এটার ভালোটা বুক করবে, খারাপটা বুক করবে। আমি মানুষ, আমার ভুলভ্রান্তি হতে পারে, তবে আমি আশা করবো এখানে অনেক মুরব্বী আছেন, আমার সমবয়সী আছেন, আমার বাচ্চার বয়সে আছেন, আমার ছোট ভাই বয়সে আছেন, আমার ছোট বোনের বয়সে আছেন। সবার কাছে অনুরোধ করব, সব কিছু যদি আমরা পরামর্শ করে মিলে মিশে সকলকে সঙ্গে নিয়ে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। এই শহর আমাদের, আমরা গর্ব করি। আমরা হবিগঞ্জের মতো শহরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের শহরটি যদি অন্যান্য জেলা শহরের চেয়ে উন্নত হয়, আমরা সকলেই এই গর্বের অংশীদার। সেই জন্য এই শহরকে ঢেলে সাজাতে গেলে এই শহরে যারা বসবাস করি প্রতিটা মানুষের সুপরামর্শ আমাদের প্রয়োজন। তাই আমি সকলকে অনুরোধ করব, আমরা যেভাবে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তেমনি আমরা আমাদের এলাকার লোকজনকে আমরা ভালোবাসি। সেই ভালোবাসা থেকে, সেই শ্রদ্ধা থেকে আমরা একটি বাসযোগ্য শহর বলেন, এলাকা বলেন আমরা রেখে দিতে চাই। সারা বাংলাদেশে টুকটাক দুর্ঘটনা ঘটেছে অতি উৎসাহী লোকজনের কারণে, দুষ্কৃতীদের কারণে। গত 24-এর 5ই আগস্টের পরে হবিগঞ্জে অনেক আশঙ্কা করেছিলেন হবিগঞ্জে বিশৃঙ্খলা হবে, কিন্তু আমরা সেই সুযোগ কাউকে কিন্তু দেই নাই। কোনো একটা বাড়ির চালে কাউকে আমরা ডিল মারতে দেই নাই। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দরজার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কেউ কাউকে কটাক্ষ করবে সেই সুযোগ কিন্তু আমরা দেই নাই। কেন দেই নাই? এই শহর আমাদের, এখানে আমরা বসবাস করি, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদেরকে এখানে থাকতে হবে। আমরা তো এলাকা ছেড়ে পালিয়ে অন্য জায়গায়, অন্য দেশে আশ্রয় নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। হয়তো ভালো কর্ম করে মানুষের হৃদয়ে থাকতে হলে ভালো কর্মের সাথে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে। এই উপলব্ধি থেকে আমি এবং আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা অতীত ভুলে গিয়েছি। অনেক মানুষ এই বলতে দ্বিধা নেই,
এই শহরের 3বার মেয়র। আমার আগে পরে বিএনপির কেউ ছিল না, আমি 2 ভোটে না হাজার হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। কিন্তু আওয়ামী লীগের চাপে, এই ভোট ডাকাতির এমপিদের চাপে, এই কালীবাড়িতেও অনেক প্রোগ্রামে আমার দাওয়াত দেওয়া হইতো না। আমি দূরে থেকে এগুলি দেখতাম, মানুষের কাছ থেকে জানতাম, গোপনে গোপনে পরামর্শ এবং সহযোগিতা করতাম। কারণ আমি যে এই শহরে থাকি, এই শহরের মানুষগুলির সঙ্গে আমার যে বন্ধুত্ব, রাজনৈতিক কারণে যারা আমার দূরে রাখছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তো তারা আমার আলাদা করতে পারেননি, কোনোদিন পারবেন না, এটা আমি বিশ্বাস করি। আপনারা লক্ষ্য করুন, ইস্কনে যারা যান, আপনাদের প্রিন্সিপাল ছেলে বক্তব্য শুনবেন, রামকৃষ্ণ মিশনে যান, মহারাজের বক্তব্য শুনবেন, মহারাজের অনুভূতিটি জানবেন, কিভাবে তারা গোপনে আমার সাথে রক্ষা করেছেন। এবং আমি গোপনে গোপনে তাদের সাথে আমার তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, সব সহযোগিতা কিন্তু আমি গত 16 বছরে একদিনের জন্য আমি বন্ধ করি নাই। এই 5ই আগস্টের পরে রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপালকে বলছি, মহারাজকে বলছি, আপনি আরাম মতো ঘুমান, ভোরবেলা প্রার্থনা করবেন। ইস্কনও বলেছি, কালীবাড়িতে বলেছি, সব জায়গায় একই কথা বলেছি, কোনো শিডিউলের পরিবর্তন হবে না। বাইরে যা হোক আমরা বাইরে সকাল দেব, আপনারা আপনাদের প্রার্থনা ঠিক মতো করবেন। মসজিদে যেভাবে টাইমলি আজান হয়, মন্দিরে মন্দিরে টাইমলি তার প্রার্থনা হবে। এখানে রাজনৈতিক বিবেচনায় যদি কেউ প্রভাব বিস্তার করতে চায়, সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে। আমরা কাউকে করতে দেইনি, এবং আমি এটা বিশ্বাস করি, এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, শুধু আমার একার দায়িত্ব না। এই দেশ স্বাধীনতার জন্য যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবাল বৃদ্ধ বনিতা সব এক হয়ে গিয়েছিল, এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই নিজের প্রয়োজনে এক থাকতে হবে। এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার, এটা যেন মাথায় থাকে। এই জন্য আমি বলছি, নির্বাচন চলে আসছে, আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমি খুব স্টেট ফরওয়ার্ড মানুষ, যা অন্তরে বিশ্বাস করি তা মুখে বলে ফেলি। অনেক মানুষ মুখে অনেক কথা বলে, কিন্তু অন্তর তার বিশ্বে ভরা, সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে। দেখবেন কিভাবে মানুষকে অপদস্থ অপমানিত করে। এই যে কিবরিয়া সাহেবের এই ঘটনাটা বললাম, আজকে কয় পত্রিকায় আসছে, লক্ষ্য করুন। এই মামলার বাদী গত 4 তারিখে কোর্টে দাঁড়িয়ে, এই মামলার আইও ইনভেস্টিগেশন অফিসার মেহরুন্নেসা পারুল কোর্টে দাঁড়িয়ে বলছেন, এই আবু জাহিদ সাহেবের এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং প্ররোচনায় তিনি আমাকে আসামির শ্রেণীভুক্ত করেছিলেন। ভর কোর্টে দাঁড়িয়ে, আজকে তো বিএনপি ক্ষমতায় নেই, তারপরে এই নিরপেক্ষ কোর্টের সামনে দাঁড়িয়ে উনি বলে ফেললেন, ইনি যখন নেমে আসলেন মামলার আইও, ইনি মাথা নিচু করে